অনেক হাসি ঠাট্টা মজা হলো ভিডিওতে, কিন্তু এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা একটা সিরিয়াস টপিক। সেই সিরিয়াস টপিকে এই জন্যই কথা বলতে এসেছি কারণ অনেকেই নতুন আছো ভিউয়ার্স যারা পুরোটা জানো না, এবং এই কানেকশানটা ঠিক কোথা থেকে কিভাবে জড়িয়ে এলো সেটা অনেকে জানো না। তাই পুরোটা না জেনে বিচার করাটা ঠিক হবে না আমার মনে হয়। তো সেই জায়গা থেকে আমার কিছু বলতে আসতেই হয়, গলাটা একটু দড়া দড়া লাগছে। তো প্রথম কথা বলি যে সাইকোটা কি, মানে যখন কোনো মানুষ মেন্টালি আনস্টেবল থাকে, মানে তার মেন্টাল কোনো ইস্যু থাকে, তখন তাকে সাইকো বলে। ঠিক আছে, যে সাইকোসিসে অ্যাট্রাক্টেড, মানে অ্যাট্রাক্ট হয়েছে সাইকোসিস, যার মধ্যে মেন্টাল জায়গাগুলো মানে মেন্টাল হেলথ ইস্যু, সেই সাইকো। ঠিক আছে, তো এই সাইকো করে একজনকে ডাকা হচ্ছে বারবার করে। আমি বলতে পারি এখানে যে ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে আমার দেখা 2 বছর ধরে আমার দেখা এবং আমার রিয়েলাইজেশানে বেশিরভাগ মানুষই না এখানে মেন্টাল আনস্টেবল অবস্থায় আছে, এবং বেশিরভাগই সাইকো বলতে পারো। এবং তাদের মধ্যে কোনো না কোনো মেন্টাল ইস্যু রয়েছে। এখানে সুস্থ মানসিকতার লোকজন খুব কম পাবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে যদি তোমাকে টিকে থাকতে হয় তাহলে তোমাকে মেন্টালি স্ট্রং হতে হবে, কারণ এটা টোটালি ব্রেন গেম। আর এই জায়গাটা পুরো করাপশানে ভর্তি। এইখানে গ্রুপিজম প্রচণ্ড বেশি আছে, আর সেই গ্রুপিজমের থেকেই প্রচুর প্রবলেম এইখানে হয়। অ্যাকচুয়ালি এই যে গ্রুপিজম, এই গ্রুপিজমেরই এফেক্ট হয় চারিদিকে। এখানে ভিডিও টু ভিডিও করার লোকজন কম, সেই কন্ট্রোভার্সি মানে হেলদি কন্ট্রোভার্সি যেটা ভিডিও থেকে ভিডিও মারফত তুমি বলতে পারো, সেটা কিন্তু বেশি হয় না। এখানে ভিডিও টু ভিডিও করার পরে যেটা হয় সেটা হচ্ছে কনস্পিরেসি, আর সেইভাবেই কিন্তু এখানে বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিকে আছে। এখন অনেকটা কমেছে, কন্ট্রোভার্সিটা অনেকটা হেলদি জায়গায় এসেছে, কিন্তু কোনো এক সময় কন্ট্রোভার্সিটা সেই লেভেলের আপ ছিল কনস্পিরেসি দ্বারা, এবং সবাই দলগত সমষ্টিগতভাবে চলতো, এবং তাতে কি হতো, কোনো একজনকে যদি কেউ অ্যাট্রাক্ট করে তো আরও সবাই তার উপরে ঝাঁপিয়ে পড়তো। এইভাবে অন্য কাউকে মেন্টালি আনস্টেবল করে তাকে ইউটিউব থেকে সরিয়ে দিত মানে সে আর ইউটিউব করতে ইন্টারেস্ট পেত না, এবং তার কন্ট্রোভার্সির প্রতি যে ফিলিংস, কন্ট্রোভার্সি করে যে সে এখানে একটা কি বলবো ক্রিয়েটার হবে, সেই আশায় জল ঢেলে দিত। এইভাবেই কিন্তু এই পুরো জায়গাটাতে করাপশান ভর্তি ছিল, এবং গ্রুপিজম প্রচুর ছিল, এবং কনস্পিরেসি অহরহ হতো। আজও চলছে, কিছু লোক সেইখান থেকে বেরোতে পারেনি, কিন্তু কিছু লোক নিজেকে অনেকটা পরিবর্তন করেছে। হেলদি ক্রিটিসিজম মানেই সেখানে স্বতন্ত্রভাবে কাজ করতে হবে। সেইখানে যদি তুমি গ্রুপিজম, লবিবাজি এসবগুলো করো তাহলে রিয়েল কন্ট্রোভার্সি কখনোই বেরোবে না। রিয়েল কন্ট্রোভার্সি করবার জন্য প্রফেশনালিজম মাস্ট। ঠিক আছে, র্যাশনাল হতে হবে। এগুলো অনেকে খিল্লি করে, ভাবে এত কি করে র্যাশনাল হয়, এত কিভাবে প্রফেশনালিজম মেনটেন করে, ভাই এদের কি ইমোশন নেই? এরকম কোশ্চেন অনেকের মনের মধ্যে হয়, বা অন্য কাউকে জিজ্ঞেস করেও ফেলে। আমাকে নিয়ে লোকের অনেক রকম সমস্যা, সেটা হচ্ছে আমার মধ্যে কেন প্রফেশনালিজম আছে, তার মানে আমার শরীরের মধ্যে কোনো ইমোশন নেই। ঠিক আছে, তো যাই হোক, আজকের আমি আমার কথা বলতে আসিনি। আমি আমার যা দেখা যে জীবন, সেটা মানে ইউটিউবের কন্ট্রোভার্সির জন্য আমার প্রথম থেকে ঢুকে যে জীবনটা দেখা এবং যেটা এখন চলছে কন্টিনিউ, সেই ব্যাপারে আলোকপাত করতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে।
আমি যখন প্রথম কন্ট্রোভার্সি জোনে ঢুকি তখন ওই জার্নি ম্যাডামের কন্ট্রোভার্সিটা তখন চলছিল। অবশ্যই তার সাথে ছিল আরও একজন ক্রিয়েটার তার এগেনস্টে। পরবর্তীকালে জানি যে ওই কন্ট্রোভার্সি যেটা হচ্ছিল সেইখানে পুরোটাই গট আপ সেট আপ করে, মানে জার্নি ম্যাডামকে নিয়ে যিনি কন্ট্রোভার্সিটা পিক করলো তিনি অ্যাকচুয়ালি জার্নি ম্যাডামের সঙ্গে আগে থাকতেই ওভার টেলিফোনিক কথাবার্তা বলা হয়ে গেছিল এবং তারপরে সে তাকে নিয়েই কন্ট্রোভার্সি শুরু করে এবং দুজনের মিলিত জিনিসটা, মানে দুজনেই বলেছিল ঠিক আছে, একজন বলেছিল ইটস ওকে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো আমার চ্যানেল গ্রো হবে, আর একজন বলেছিল তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে আমার চ্যানেল তো গ্রো হবে তোমার চ্যানেলও গ্রো হবে। তার মানে বুঝতে পেরেছ প্রথম থেকেই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করা কন্ট্রোভার্সি, বুঝতে পেরেছ? আমরা তখন নতুন, এত বোঝার ক্ষমতা আমাদের নেই, আমরা জানি হচ্ছে তাহলে বলতে হবে। তো আমি ব্যালেন্স করে কন্ট্রোভার্সিটা শুরু করি, যেখানে আমি কখনোই জার্নি ম্যাডামকে সাপোর্ট করে ভিডিও করা শুরু করিনি। যেগুলো জার্নি ম্যাডামের ব্যাকলগ দেখছিলাম সেগুলো বলছিলাম, আর অপরপক্ষে জার্নি ম্যাডামকে যে অ্যাটাক করছিল সেটা বলছিলাম। এরপরেও জার্নি ম্যাডাম আমাকে কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে এবং বলে একটা গ্রুপের মধ্যে তোকে ইনভলভ করব। সেটা আমার জানা ছিল না। আমি তখন একেবারে ওই 20-30টা সাবস্ক্রাইবার হোল্ডার, আমার পক্ষে জানা সম্ভব নয় যে ইউটিউবে গ্রুপটা কি আর কিভাবে গ্রুপের মধ্যে ঢোকা যায় বা কিছু না। হোয়াটসঅ্যাপ গ্রুপ কি সেটা আমি জানতাম, কিন্তু ইউটিউবের মধ্যেও যে এরকম গ্রুপিজম হয়, হোয়াটসঅ্যাপ হয়, একত্রিত সবাই হয়, একভাবে থাকে সবাই, সেটা জানতাম না। তো সেই সময় এই জার্নি ম্যাডামকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি বিশাল হয়েছে এবং সেই দলটা অনেক বড় ছিল, কারণ অনেকে মিলে জার্নি ম্যাডামকে অ্যাটাক করতো। আর আমরা খুব যৎসামান্য লোকজন জার্নি ম্যাডামের হয়ে নেগেটিভ ভিডিও করা পজিটিভ ভিডিও করা শুরু করলাম। তো আমি তখন অলরেডি ওই দলে এন্ট্রি পেয়েছি। তো ওই দলে গিয়ে দেখলাম যে জার্নি ম্যাডাম হচ্ছে অ্যাকচুয়ালি পাপেট। তাকে দিয়ে কিছু কিছু জিনিস করানো হতো এবং তাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য একজন মহান ব্যক্তি ছিলেন যিনি কিনা ওই পাপেটকে অনেক কিছু বলতেন। তবে হ্যাঁ, তিনি যে জার্নি ম্যাডামের কোনো উপকারে লাগেনি তা কিন্তু নয়, অবশ্যই লেগেছে। তাকে অনেক ব্যাক সাপোর্ট করেছে অনেক দিক দিয়ে, কীভাবে আমি বলতে পারবো না, এখানে অনেকভাবে ব্যাক সাপোর্ট করেছে এবং জার্নি ম্যাডাম তার প্রতি একটা সফট কর্নার ছিল, ফিলিংস ছিল, ঠিক আছে। এনারও ছিল, হয়তো আমার জানা নেই, এনারও ছিল। কিন্তু এনার একটা যেটা কাজ ছিল সেটা হচ্ছে সারা রাত ধরে চষে বেড়ানো, কে কোথায় কি ভিডিও করেছে, কে কোথায় কি বলছে, কে কোথায় কি করছে, ইচ অ্যান্ড এভরি জিনিস নখদর্পণে। আমি তো অবাক হয়ে যেতাম যে এত সময় মানুষ কি করে পায়, এভাবে কি করে এত খবর নিয়ে আসে। আমি তো হাঁ করে থাকতাম, কারণ আমার অত বোধগম্য তখন হতো না। তারপর দেখতাম সেই সব লিঙ্কগুলো নিয়ে এসে গ্রুপে দেয়া হতো, এই বলেছে, ও ওই বলেছে, একে এইভাবে বলো, ওকে সেইভাবে বলো, পুরো ইনস্ট্রাকশানটা তিনি দিতেন, ঠিক আছে। এবং জার্নি ম্যাডাম সেটা ফলো করতেন। জার্নি ম্যাডাম যেরকম ওনাকে বলা হতো সেইভাবে ভিডিও করার চেষ্টা করতেন। তবে হ্যাঁ, জার্নি ম্যাডামের একটা ফল্ট ছিল, সেটা হচ্ছে জার্নি ম্যাডাম মুখস্থ বিদ্যার মতো তার কথাতে চলতে দুম করে কিছু জিনিস নিজের মতো করে ফেলতো। কিছু জিনিস যেমন ধরো অনেকে আছে দেখবে একদম ঝেড়ে মুখস্থ করে পরীক্ষার খাতায় নামিয়ে দেয়, কিচ্ছু বোঝে না সে। আবার কেউ আছে নিজের ভাষায় লিখতে সক্ষম, আবার কেউ আছে যে কিছুটা পড়ে এসেছে তো সেটা মুখস্থ কিছু নামিয়ে দিল, আবার কিছুটা তার মতো নিজের ভাষায় লিখে দিল, নাম্বার কম পাবে। তো জার্নি ম্যাডাম বেশিরভাগ ক্ষেত্রেই এটা করতো, এ যা বলতো সেইভাবে শুরু করতে নিজে ওর মধ্যে কিছু নিজের মতামত ঢুকিয়ে দিত, নিজের কথা বলে দিত, এবং সেইগুলোই ওনার জন্য ব্লান্ডার মিস্টেক হয়ে যেত। কারণ ওই মুখস্থ জিনিস ছাড়তে যদি নিজের কথা নিজের মতো করে ক্রিয়েট করে তখন মুশকিল, ঠিক আছে। তো এইভাবে চলতে একটা সময় একজন প্রতিবেশী রাষ্ট্রের এক ক্রিয়েটারের সঙ্গে মিসবিহেভ করা শুরু হলো। কারণ সেই প্রতিবেশী রাষ্ট্র তিনি তখন অনেকটা সাবস্ক্রাইবার হোল্ডার, মানে একটু বড় চ্যানেল, আমরা সব ছোট। তো তিনি নিজের মতো করে চলবার চেষ্টা করতেন, যদিও সেই গ্রুপে ছিলেন তবুও নিজের মতো করে চলার চেষ্টা করতেন। আর সেই জায়গায় বাদশাহ দেন এই যিনি ইনস্ট্রাকশান দিতেন সেই ম্যাডাম। আর তখন তাদের মধ্যে সবসময় একটা ঝামেলা হতো। এবার তখন
আমাকে অনেক উস্কানো হলো, বলা হলো আমার মতো ফেক ক্রিয়েটারকে উনি পাত্তা দেন না, পোছেন না, এবং উনি আমার সম্বন্ধে বিরূপ মন্তব্য করেছেন। ওই প্রতিবেশী রাষ্ট্রের কথা বলা হচ্ছে, প্রতিবেশী রাষ্ট্রের যিনি ক্রিয়েটার ছিলেন। আমি না এটাতে এম্বারাস হইনি, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি ইউটিউবে যখন কাজ করতে এসেছি তখন ইউটিউবে যেটা তোমার ভ্যালু তৈরি করে সেটা হচ্ছে তোমার কত সাবস্ক্রাইবার এবং তোমার কত ভিউ, ঠিক আছে? তো আমার তখন ভিউ তো দূরের থাক, সাবস্ক্রাইবারও নেই। তো আমাকে একটা বড় ক্রিয়েটার, মানে যার অনেকটা ভিউয়ার্স, সে আমাকে কেন পাত্তা দেবে? দেওয়ার কি কোনো কারণ আছে? তিনি কি আমাকে চেনেন না আমাকে জানেন? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে তিনি ওয়াকিবহাল নয়, আমি কোনো দিন বলিনি। তাহলে আমাকে ভ্যালু দেওয়ার মতো কি কাজ আমি তখন করেছি যে আমাকে ভ্যালু দেবে? খুব স্বাভাবিক ব্যাপার, উনি খুব স্বাভাবিক আচরণ করেছিলেন যে উনি আমাকে পাত্তা দিতেন না, এবং আমাকে উনি খুব একটা সেই সময় প্রথমটা অ্যাকসেপ্ট করতে পারেন। এইটা আবার তাল লাগানি মাসির মতো আমার কানে মন্তনা দিত, যদিও তাতে কোনো লাভ হয়নি। পরবর্তীকালে যখন এদের মধ্যে একটা প্রবলেম হলো, মানে এই প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়েটার এবং এই যিনি ইনস্ট্রাক্টর, তাদের মধ্যে যখন প্রবলেম হলো তখন একটা আবার তার মধ্যে দলাদলি শুরু হলো, এবং তাকে গ্রুপ থেকে বারবার বের করা হতো আর ঢোকানো হতো। এবং এই জিনিসটা দেখার পর আমার মনে হয়েছিল দিস ইজ ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু। একটা ভদ্রমহিলাকে তুমি বারবার গ্রুপে ঢোকাচ্ছ আর বারবার তাকে কনসার্ন না করে তাকে বের করে দিচ্ছ, মানে তোমার মনমানি। গ্রুপিজম কি তোমার মনমানিতে চলবে? তোমার যাকে ইচ্ছা হবে রাখবে, তোমার যাকে মনে হবে তাকে বাদ দেবে, তাদের কোনো স্বতন্ত্র বক্তব্য থাকবে না? ব্যাপারটা আমার ঠিক ভালো লাগেনি। আমি প্রোটেস্ট করেছিলাম, শুধু আমি না, আরও দুজন ক্রিয়েটারও প্রোটেস্ট করেছিল, যার মধ্যে একজন আর কোনায় কাজ করে না আর একজন অন্য সেক্টরে কাজ করে। তো দ্যাটস ওয়াই তার খুব গায়ে লাগে, এবং আমরা ওই গ্রুপ থেকে বেরিয়ে আসি একই দিনে 3 জন। অবশ্যই জার্নি ম্যাডাম প্রচণ্ড কান্নাকাটি করেছিল, বলেছিল ছেড়ে যাস না, এই না সেই না, হ্যানা না ত্যানা না, অনেক কিছু বলেছিল। এবং আমরা জার্নি ম্যাডামের চোখের সামনে বলে দিয়েছিলাম ওই ইনস্ট্রাক্টর ম্যাডাম ঠিক কী করছে, কীভাবে করছে আর কতটা করছে, এবং জার্নি ম্যাডামের সম্বন্ধেও তার চিন্তাভাবনাটা কী, তার মেয়ের সম্বন্ধে চিন্তাভাবনাটা কী, এবং তাদের ফটো নিয়ে এদিক ওদিক পাঠানো, খিল্লি করা, এইসব উনি কিন্তু করেন। জার্নি ম্যাডাম বিলিভ করেন আমাদের কথা, বা বিলিভ করেও এটা মনে করেন যে তার কাছে ওই ইনস্ট্রাক্টর ম্যাডাম থাকলেই ওনার জন্য ভালো, তুলনামূলক আমরা না থাকলে, ঠিক আছে? কিন্তু উনি গ্রুপ ভাঙতে চায়নি, কিন্তু আমরা তো এইভাবে থাকতে পারবো না, মানে আমি তো ওরমভাবে থাকতে পারবো না। এবং সেই দুটো ক্রিয়েটারও এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি যে এই প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়েটারকে একবার ঢোকানো হচ্ছে, বের করা হচ্ছে, ঢোকানো হচ্ছে, বের করা হচ্ছে, এইভাবে মনমানি চলে না। তো এইভাবে গ্রুপটা ভেঙে গেল। গ্রুপটা ভাঙার পরে আমি একটা ভেকেট লাইনে চলতে শুরু করলাম। স্বাভাবিক ব্যাপার, আমি ওনাকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করি, ওদিকে নেগেটিভ কন্ট্রোভার্সি হয়, বাট আমি সেরকমভাবে এই ধরনের ভিডিও করছিলাম না, ঠিক আছে? তারপরেও এক ম্যাডাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলেন, এখন আর নেই, ব্লগার হয়ে গেছে এখন, তিনি হচ্ছে জার্নি ম্যাডামকে কোনো একটা রান্নাঘর নিয়ে অ্যাটাক করলো, আমি তাতেও কথা বললাম, কোনো একটা গাড়ি নিয়ে অ্যাটাক করলো, আমি তাতেও কথা বললাম, এভাবে চলছিল। হঠাৎ একদিন দেখলাম একদিনের মেয়ের কে নিয়ে একটা ভিডিও জার্নি ম্যাডাম করেন, যেটা আমার খুবই অপছন্দ হয়। তো আমি প্রতিবাদ করলাম যে সন্তান টানা হবে না। এটাতেই সমস্যা তৈরি হলো, এবং স্বাভাবিক ব্যাপার জার্নি ম্যাডামের কাছে আমি খারাপ হয়ে গেলাম। কিন্তু এই নয় যে আমি একদিনের কাছে বা অন্য সবার কাছে, ওই দিকের গ্রুপের লোকের কাছে খুব অ্যাকসেপ্টেন্স পেলাম না, কারণ তখন তাদের মনে হলো আমি দোগলা। ওইদিকে থাকতে থাকতে এদের নিয়ে আমি যখন ভিডিও করেছি তাহলে আমি দোগলা। আমি কিন্তু ভালো কাজেই কাজটা করেছি, কিন্তু তাদের মনে হলো দোগলা, কারণ তখন ওরকমই নীতি যে তুমি কাউকে নিয়ে যদি ভিডিও করো তার পজিটিভ অ্যাসপেক্টে, তাকে নিয়ে তুমি অ্যান্টি ভিডিও করতে পারবে না, কারণ তোমাকে এখানে বায়াসড হয়ে চলতে হবে, গ্রুপিজমের মধ্যে থাকতে হবে, যেটা আমি নেভার এভার, আজও পর্যন্ত তোমরা দেখেছো, আমি কারোকে নিয়ে যদি পজিটিভ ভিডিও করি, তার যদি কোথাও মনে হয় আমার যে সে এইখানটা ভুল করছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলি। তার জন্য বহুবার বহু লোক আমাকে দোগলা বলেছে, বহুবার বহু লোক বলেছে যে তুমি একজনের মিটআপে গেছো আর একজনের সঙ্গে কেন কথা বলেছো। আমি তাদের বোঝাতে পারিনি আমি পার্সোনালি কারোর সঙ্গে শত্রুতা করতে ইউটিউবে আসিনি, আমি কাজ করতে এসেছি। আমার কাজের বাইরে পুরো পৃথিবী আমার, আমি সবার সঙ্গে কথা বলবো, সবার সঙ্গে খেলবো, সবার সঙ্গে আসবো।
সেটাই তো আমি, এই যে আমার স্বতন্ত্রতা, এটাই তো আমি বোঝাতে পারিনি। যাই হোক, এখন আমি বোঝাতে চাইও নি, কারণ আমি কি সেটা আমি সব থেকে ভালো জানি, এবং আমার সারাউন্ডিংয়ের লোকজন যারা আমার উপর নির্ভরশীল মেন্টালি, তারা জানলেই হবে। বাদবাকি আমি যেখানে কাজ করতে গেছি সেখানে সবাই যে আমাকে আমার মতো করে চিনবে, সেই এক্সপেকটেশনটাই তো ভুল। ঠিক আছে, তো যাই হোক, সেটা হয়ে গেল। এরপর আমি ওই ভেকেটল্যান্ডে থাকতে থাকতে যখন যার যেরকম দেখি আমি ভিডিও করি, একে নিয়ে ভিডিও করি, ওকে নিয়ে ভিডিও করি, তারপর আমি চ্যাটার্জি ম্যাডামকে নিয়ে ভিডিও করি, পজিটিভ গ্রাউন্ডে এরকম করে করে ভিডিও করতে থাকি। তারপর এলো আমাদের দাল্লি। দাল্লিকে যখন সবাই দাল্লির এগেনস্টে ভিডিও করছিল, তো সেইখানে আমিও দাল্লির এগেনস্টে ভিডিও করি, কিন্তু দাল্লিকে আমি আজ পর্যন্ত কোনো পার্সোনাল অ্যাটাক করিনি। আর দাল্লিকে নিয়ে ভিডিও করার পিছনে উদ্দেশ্যটা এটাই ছিল না, কোনো গ্রুপিজমে না, যে দাল্লি প্রচণ্ড স্ল্যাং দিত, যেটা আমি প্রথম থেকেই বলে এসেছি যে আমার ভিডিওতে যে এখানে গালি দেওয়া যাবে না। তো সেই এগেনস্টে আমি ভিডিওটা করা শুরু করি। তো যাই হোক, দাল্লি তখন আমাকে খিল্লি করলো যে আমাকে নিয়ে ভাইরাল হতে চায় লোকে, এটা তো খুব স্বাভাবিক। দাল্লি তখন বড় মাপের ক্রিয়েটার, আমি চুনোপুটি, তো স্বাভাবিক ব্যাপার দাল্লিকে নিয়ে ভিডিও করলে লোকে দেখবে, কারণ দাল্লিকে লোক চেনে, তাই জন্য তাকে নিয়ে ভিডিও করলে লোকে চিনবে। এখন এইখানে কন্ট্রোভার্সি জোনে তুমি যদি একটা আননোন পার্সন যাকে লোক চেনে না তাকে নিয়ে ভিডিও করো, সেই লেভেলের ভিডিও ভাইরাল হবে না। কিন্তু তুমি যদি একটা চেনা লোক যাকে সবাই চেনে, তার পজিটিভ হোক আর নেগেটিভ হোক ভিডিও করো, তাহলে লোকে তোমাকে দেখতে আসবে যে ভাই একে তো চিনি। তো দাল্লি ততদিনে প্রতিষ্ঠিত কন্ট্রোভার্সি জোনে, আমাকে তো কেউ চেনেই না। তো স্বাভাবিক ব্যাপার, দাল্লিকে নিয়ে যখন কন্টেন্ট হচ্ছে আমিও কন্টেন্ট করেছি। হ্যাঁ, আমার এই 100-200 ভিউজ ছিল, এরকম না যে বিশাল ভিউজ ছিল। আর দাল্লি সেটা নিয়ে আমাকে খিল্লি করেছিল, 200 ভিউজ আমাকে নিয়ে পড়ে আছে। তবে দাল্লির এই গুণটা আছে, দাল্লিকে নিয়ে প্রতিনিয়ত প্রচুর ভিডিও নেমেছে সেই সময়, এখনও নামে, কিন্তু দাল্লি সবাইকে রেসপন্স করে না। এটা কিন্তু খুব গুড সাইন। সবাইকে রেসপন্স করা যায় না, বুঝে সুঝে রেসপন্স করতে হয়, এবং দাল্লির মধ্যে এই গুণটা ভরে ভরে আছে, সবাইকে পাত্তা দেয় না, এটা খুব ভালো জিনিস। ওই 2-1জনকে ওর মনে হলে করলে ও কন্টেন্টে ফোকাস, আর যাদের সঙ্গে ওর মনে হয়েছে যে না এর সঙ্গে কন্ট্রোভার্সি করা যায়, লোকে আমাকে দেখবে বুঝবে, তার সঙ্গে করে, বাদবাকি কাউকে পাত্তা দেয় না। ঠিক আছে, তো সেরকম হচ্ছিল। ইন দ্য মেন টাইম আবার আরেকটা ঝড় ওঠে, সেটা হচ্ছে সুকে নিয়ে একটা ঝড় ওঠে। এবং সুকে নিয়ে যখন ঝড় হয় তখন আমি বুঝতে পারি সুকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, এবং সুকে সেই গ্রুপের মধ্যে মানে আর কি টানা হচ্ছে যে কেন তুমি আমাদেরকে বলে গেলে না, মানে সেই গ্রুপিজম যেটার আমি খিলাফ ছিলাম, যে কেন ভাই আমি স্বতন্ত্র ক্রিয়েটার, আমি কি করব না করব সবাইকে জানিয়ে জানিয়ে করব না, আমি আমার মতো করে চলবো। গ্রুপে থাকতে হলে যে একতা থাকতে হবে, তুমি যা করবে সবাইকে সেই দিতে হবে, মানে প্রসাদের মতো, বা তুমি যেটা নিজস্ব ক্রিয়েটিভিটি রাখবে সেটাই সবাইকে বলে দিতে হবে, তুমি কোথায় যাবে, কার সঙ্গে দেখা করবে, কি খাবে, কি মাখবে, সবটা বলে দিতে হবে না। আমি এটাকে কখনোই পছন্দ করি না। তো আমি দাল্লির এগেনস্টে ভিডিও করার কারণ ছিল গালি, আর সুয়ের পজিটিভ অ্যাসপেক্টে ভিডিও করার কারণ ছিল আমি গ্রুপিজমের বিরুদ্ধে, তাই আমি সুকে নিয়ে ভিডিও করেছি। না, সুয়ের প্রতি আমার বিশাল ভালোবাসা তখনও ছিল না, এখনও নেই, কারণ ভালোবাসতে ইউটিউবে আসেনি। তবে হ্যাঁ, রেসপেক্ট আছে, রেসপেক্ট আমার দাল্লির প্রতিও আছে, রেসপেক্ট আমার সুয়ের প্রতিও আছে। কী লেভেলের রেসপেক্ট না, তারা প্রফেশনটা প্রফেশনের মতো করে। হ্যাঁ, হতে পারে তার ভাষা নোংরা, এর ভাষা পরিষ্কার, সেটা আলাদা ইস্যু, কিন্তু দুজনেই কাজটা করতে এসেছে বলে কাজ করে, কাজটাকে ভালোবাসে, কাজটার মধ্যে ফোকাস, এই জায়গা থেকে দুজনের প্রতি আমার রেসপেক্ট আছে। আর সুয়ের প্রতি ডেফিনেটলি একটা সফট কর্নার ছিল, কারণটা তোমরা সবাই জানো, ভিউয়ার্সদের যে সফট কর্নার আছে আমারও সেই সফট কর্নার আছে। এর বাইরে কোনো ভালোবাসাবাসির ব্যাপার নেই। আমি একে ভালোবাসি, ওকে ভালোবাসি, ভালোবেসে ওর জন্য প্রতিবাদ করেছি, নেভার এবার। আমি নিজের জন্য, নিজের স্বার্থে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি, এবং নিজের ভিউজের জন্য, নিজের রেভিনিউর জন্য আর্ন করতে এসেছি। বহুবার বলেছি, মুখে ফেনা থুতু সমস্ত উঠেছে, তারপরেও তোমরা ভেবেছো প্রতিবাদ। নো ভাই, প্রতিবাদ করার বহু জায়গা আছে। কেউ ইউটিউবে এসে কি প্রতিবাদ করছে মনিটাইজ অন করে? যারা বলে তারা ভেক কথা বলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন তো জানো কি চলছে, তো এখন ওই অফিসার ম্যাডামকে নিয়ে চলছে, তাকে সাইকো বলা হচ্ছে। আমি তোমাদেরকে বলতে পারি এখানে সবারই মেন্টাল ইস্যু আছে, এবং সবারই প্রচুর এক্সপেকটেশান আছে গ্রুপ থেকে, বা কারো পার্সোনাল কারোর থেকে খুব এক্সপেকটেশান আছে।
আর এখানে আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এখানে সবাই ভাবে আই অ্যাম দ্য বস, বসিং করতে হবে, সবার উপরে আমাকে ইনস্ট্রাকশান দিতে হবে। এবং কিছু কিছু লোককে আমি বুঝতে পেরেছি যে এদের মেন্টাল জায়গাটা কেন প্রবলেমেটিক। তারা কোনো জায়গায় ইনসিকিউর ফোবিয়াতে ঘোরে, আর তার জন্য ইউটিউবে এসে ভাবে এই যে আমি এবার বস হয়ে পড়েছি, এবার আমি বসগিরি করব। তাতে যদি আমাকে সারাদিন সারাক্ষণ ইউটিউবের মধ্যে চোখ রাখতে হয়, রাজি আছি, কিন্তু আমি বসগিরি করব। এবং আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বা এই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ইনস্ট্রাকশানে চালাবো, এটাই তাদের প্রবলেম। ঠিক আছে, তারা ভাবে আমার কথায় উঠবে বসবে, কারণ আমি তার পেটেন্ট ভিউয়ার্স। ভাই, ভিউয়ার্স কোনো দিন পেটেন্ট হয় না। ভিউয়ার্স চোখ দিয়ে তোমাকে দেখছে মানে অন্য কাউকেও দেখবে, তোমার এগেনস্টে যে আছে তাকেও দেখবে, তোমাকে কমেন্ট করছে তাকে কমেন্ট করবে না। আবার ওদের ভিউয়ার্স তারা তাকে দেখছে তোমাকেও দেখবে, বোঝবার জন্য যে ব্যাপারটা কোথা থেকে শুরু হয়েছে। কেন কন্ট্রোভার্সি মানে আমি তোমাকে বলেছি, তোমাদেরকে বলেছি একে অপরের সঙ্গে রিলেটেড। তুমি একটা কন্ট্রোভার্সি করলে তোমারটা শুনে অন্য জায়গায় যাবে, এইভাবেই চলে। খুব কম লোক আছে যে শুধুমাত্র তোমাকে দেখে আর তোমাকে কমেন্ট করে, বহু লোক আছে ওদেরটা দেখে, তাদেরটা দেখে, তারটা দেখে, দেখে এসে তোমাকে কমেন্ট করে। আর তোমাকে ভালো পছন্দ করে তাই তোমাকে কমেন্ট করে, অন্য লোককে পছন্দ করে না, কমেন্ট করে না। কিন্তু দেখে না, এরকম নয়। অনেকেই দেখি বলে লুকিয়ে লুকিয়ে লাইভ দেখছে। আরে লুকিয়ে লুকিয়ে কি, যে জিনিসটা পাবলিকলি আছে, মানে লাইভটা তো পাবলিকলি হচ্ছে, সবাই সেখানে চোখ রাখতে পারে, লুকিয়ে লুকিয়ে কি। কিছু লোকজন আছে তাদের ফরে কমেন্ট করে, কিছু লোকজন আছে তাদের অ্যান্টিতেও কমেন্ট করে, আর কিছু লোকজন আছে চুপ করে দেখে। আমি আজকের ডেটে তোমাদেরকে বলতে পারি, আমি আমার কন্টেন্ট রিলেটেড কোনো লাইভ বা ভিডিও হলে অবশ্যই দেখি। আমার কন্টেন্ট রিলেটেড হলে, ঠিক আছে, অবশ্যই দেখি। না দেখে কী করে ভিডিও করব? তো অবশ্যই দেখি, এবং লাইভও দেখি, এবং রাত জেগে জেগে লাইভ দেখি। এরকম বহু দিন হয়েছে। তার কারণ লাইভগুলো যখন হয় সেই চলাকালীন আমি দেখতে পাই না, মানে অত সময় দিয়ে আমার পক্ষে সম্ভব নয় কোনো সন্ধেবেলা বা রাত্রিবেলা দেখা। আমি একেবারে মধ্যরাতে গিয়ে সেই লাইভগুলো 2x স্পিডে দিয়ে, কখনো 1.5 স্পিডে দিয়ে সেগুলোকে আমি চালিয়ে পুঙ্খানুপুঙ্খ দেখি। ঠিক আছে, এত সহজ নয় না দেখে কোনো ভিডিও করা। আর কারোর কথাতে কোন ভিউয়ার্স কি বলেছে সেই কথাতে আমি নাচানাচি করে কোনো দিন ভিডিও করি না। ঠিক আছে, আর অনেকেই আছো, অনেক ভিউয়ার্স আছে লিঙ্ক পাঠায়, এটা দেখো, ওটা দেখো, সেটা দেখো। দিস ইজ ভেরি ব্যাড, খুব বাজে স্বভাব। কারণ ভিউয়ার্সরা যদি একে তাকে লিঙ্ক পাঠায়, তার মানে উত্তেজনা ক্রিয়েট হচ্ছে। অনেক কিছু আছে যারা আমরা চোখে দেখি না, মানে সবারটা দেখি না, তাহলে সেই জিনিস নিয়ে ভিডিও হবে না। কিন্তু যদি সবারটা পাঠাও, তোমাকে এ করেছে, তোমাকে নিয়ে ওই করেছে, তোমাকে নিয়ে সেই করেছে, তোমাকে নিয়ে সেই করেছে, তাকে মাথায় পাজেল করে দেয়া। তারা কি সত্যিই ভালোবাসে আদৌ? তারা চায় তোমাদের কন্ট্রোভার্সিটা আরও আপ হোক, আর তার জন্য লিঙ্কগুলো পাঠায়। কিসের জন্য? তুমি দেখেছো, তোমার মতো করে দেখেছো। তুমি যদি কাউকে ভালোবাসো বা পছন্দ করো, তাকে মাথায় উত্তেজনা দেওয়ার কি রাইট আছে তোমার? তার যদি মনে হয় কোনো জিনিস খুঁজে পেয়ে দেখবে, বলবে, বলুক, আর না পারলে ও যে কাজে আছে সে কাজে ফোকাস থাকুক। কোনো লিঙ্ক পাঠানোটা আমি মনে করি ঠিক নয়। সে তার মতো করে দেখবে, তার মতো করে বলবে। কারণ যারা পপুলার হয়ে গেছে তাদের নিয়ে নেগেটিভ কন্টেন্ট করার লোক বাজারে প্রচুর আছে, সবারটা দেখে বেড়াবে না তো। তো সেই জায়গা থেকে তারা কিন্তু ভুল কাজ করে। তো ইউটিউবের মধ্যে এই গ্রুপিজম আছে, ইউটিউবের মধ্যে কনস্পিরেসি আছে, ইউটিউবের মধ্যে লিঙ্ক পাঠানোর লোকজন আছে, ইউটিউবের মধ্যে কিছু ভিউয়ার্স আছে যারা ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে এবং তারা নিজেদেরকে বস টাইপের মনে করে, এবং তারা কন্টেন্ট ক্রিয়েটারের মাথায় চড়ে নাচতে শুরু করে। কোনো না কোনো সময় কন্টেন্ট ক্রিয়েটার মাথা নাড়া দিলে যেই তারা ঝেড়ে পড়ে যায়, দেন অ্যান্ড দেন তারা তাদেরই পার্সোনাল জিনিসগুলো নিয়ে তাদেরকে মেলাইন করার জন্য চারিদিকে বলে বেড়ায়। বহু ভিউয়ার্স এরকম আছে। ঠিক আছে, প্রথম কন্টেন্ট ক্রিয়েটারের একেবারে মাথায় কেউ কার কলিজা, কেউ কার হার্ট এরকম হয়ে গেছে। তারপরে দেখা গেছে তারাই গিয়ে সেই কন্টেন্ট ক্রিয়েটারের নামে নোংরা নোংরা কথা, যেগুলোর কোনো বেস নেই, শুধু গিয়ে অন্য জায়গায় লাগিয়েছে, ভয়েস দিয়েছে, এই করেছে সেই করেছে, মানে জাস্ট উত্তেজনা ক্রিয়েট করা। এরা অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল ইস্যুতে ভুগছে। তাহলে সাইকো তুমি কোনো একজনকে কি করে বলবে? এখানে তো আমি দেখছি বহু লোক সাইকোলজিক্যাল ইস্যুতে ভুগছে। তাহলে সবাই কি সাইকো? তাহলে সবাই সাইকো, কারণ মেন্টাল ইস্যু আছে, নাহলে এগুলো করে না।
যাকে তুমি একদিন ভালোবেসে তার পাশে দাঁড়িয়েছিলে, তার সমস্ত কিছু তোমার ভালো লাগছিল, তোমার তার পাদুর গন্ধও ভালো লাগছিল, হঠাৎ করে তোমার মনে হয়েছে তোমার কথা শুনছে না, আমি ওখান থেকে বেরিয়ে যাই, তারপর তার বদনাম করি। ভালোবাসা মানে এটা? কখনো না, কখনো না। আচ্ছা, এইবার একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে অফিসার ম্যাডাম তিনি যে ভিডিওগুলো করেছে সেগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, তো তার পিছনে তিনি দায়ী। কারণ যে কথা কোনো কোনো জায়গা থেকে তিনি শুনেছেন, হ্যাঁ, কোনো ভালো কথা মন্দ কথা যা কথা শুনেছে যার নামে, সব কিছু তিনি ভিডিওতে গিয়ে উগলে দিয়েছে। সেটার কিন্তু অথেন্টিকেশন প্রুফ তিনি জোগাড় করেনি। তার বক্তব্য ইউটিউবে ভাসছে মানে সেগুলো সত্যি, অথবা আমি বলতে পারি হয়তো কেউ কোথাও পিএনপিসি করছিল, যেটা করাটা কখনোই ঠিক নয়, কিন্তু ইউটিউবের মধ্যে প্রচুর পিএনপিসি হয়, গ্রুপিজম করা হয়, এর নামে ওর নামে তার নামে এর নামে, এইগুলো করা হয়। তো এই গ্রুপিজমের মধ্যে থেকে কোনো কথা তিনি ধরেছেন, নিয়েছেন, ব্যাস সেটাকে তিনি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছেন। আবার কোথাও কোথাও তিনি যাদেরকে পছন্দ করতে শুরু করেছিলেন সেইখানে গিয়ে অন্য দিকের কোনো কিছু এরকম কোনো কথা উনি শুনেছেন যেগুলো মুখরোচক কথা, যেগুলোর কোনো বেস নেই, সেগুলো গিয়ে দুম করে বলে দিয়েছে। সেখান থেকেই শুরু হয়েছে প্রবলেম। কারণ তিনি বোঝেননি তখন যে এগুলো সব ট্র্যাপ এবং সেগুলোকে সব হচ্ছে ওই রেকর্ড করা হচ্ছে, কারণ তাদের কাছে এগুলোই আবার কন্টেন্ট, মার্কেটে সেটাই বেচবে। বুঝতে পেরেছো? তো এই জায়গায় তিনি একটা ফল্ট করে ফেলেছে। তো তাই জন্য সবাই তাকে চেপে ধরছে। আর ইউটিউবে এইটাই রুলস যে যখন তুমি বিপদে পড়বে বা গর্তে পড়বে সবাই মিলে তোমাকে থাসবে, এটাই সিস্টেম। ঠিক আছে, এইবার এ কন্ট্রোভার্সির জন্য টুকুস করে এসে পড়েছে কোনো না কোনো কারণে, এসে পড়ে কন্ট্রোভার্সির সিস্টেমটা বোঝেনি, রুলসটা বোঝেনি, দুমদাম করে ভিডিও করতে শুরু করেছে। আর সেই ভিডিওগুলো থেকে একটা প্রবলেম শুরু হয়েছে এবং সবাই মিলে তাকে এখন ঠোসাঠুসি করছে। কিন্তু সত্যি কি সে একাদশী? সত্যি এই যে ম্যাডাম যিনি ইনস্ট্রাকশন দিতেন, জার্নি ম্যাডামকে, যিনি কোনোদিন মুখ দেখাননি, শুধুমাত্র ক্যামেরার পিছনে দু চারটে কথা বলতেন, সবাইকে গিয়ে ওই ভুলভাল কমেন্ট করে আসতেন এবং সেই কমেন্টগুলো পরে পরে যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে ব্লগ মারতেন, তারা দেখতে পেত না, এবং তারপরে উনি স্ক্রিনে এসে দু চারটে কথা বলতেন। পরবর্তীকালে এই যে ভিডিও করাটা, এটা কিন্তু ওই অফিসার ম্যাডামের জন্যই হয়েছে। উনি সামনে এসেছিলেন ভিডিও করতে, ঠিক আছে? তার আগে পর্যন্ত এইগুলো করে থাকতো। তিনি সবসময় মেঘনাথের মতো আড়ালে কাজ করতেন, ইনস্ট্রাকশন দিয়ে বেড়াতেন এবং নোংরা নোংরা অকথ্য কথা চারিদিকে মার্কেটে ছড়িয়েছেন। ভালো, এখন তিনি মহান হয়ে গেছে যে তার বাচ্চার ব্যাপারটা নিয়ে এসে তিনি মার্কেটে দিয়েছেন যে আমার বাচ্চাকে এই করা হয়েছে, ওই করা হয়েছে, সেই করা হয়েছে, তাই জন্য আমি মানে কি বলবো, ভিকটিম। অবশ্যই বাচ্চার স্কুলের ব্যাপারে যেগুলো করা হয়েছে সেগুলো ভুল করা হয়েছে, বলতে পারো অন্যায় করা হয়েছে, কারণ বাচ্চা এখানে রিলেটেড নয়। কিন্তু এর মা কি করে রেখেছে, কি ইতিহাস আছে, সেটা কিন্তু আপনারা জানেন না। এর মায়ের প্রচুর ইতিহাস আছে। আর এই যে বাচ্চাটা নিয়ে বলা হচ্ছে, সেটা কি আপনারা জানেন যে এই বাচ্চাটার ব্যাপারে যিনি গেছেন তিনি তো ভুল করেছেন, অন্যায় করেছেন, মেনে নিচ্ছি। এই যে বাচ্চাটার ব্যাপারে গেছে তাকে কি বলা হয়েছিল স্কুল থেকে? বলা হয়েছিল যে এই যে জার্নি ম্যাডামের সঙ্গ যদি না ছাড়েন তাহলে তার বাচ্চাকে এখানে পড়ানো যাবে না। জার্নি ম্যাডামের সঙ্গটা তাকে ছাড়তে বলা হয়েছিল, বাট তিনি এতটাই অবসেস ছিল যে জার্নি ম্যাডামকে তিনি ছাড়বেন না। তাতে যদি তার মেয়েকে স্কুল থেকে রাস্ট্রিকেট করা হয় তো ইটস ওকে, কোনো ব্যাপার না। এবং তিনি এটাও বলেছিলেন আমি এমনি ওই স্কুল থেকে বের করে নিয়ে যেতে ইচ্ছুক ছিলাম, ভালো হচ্ছিল না ওখানে পড়াশোনা। তাহলে আজকের ডেটে সেটা নিয়ে ইস্যু ক্রিয়েট করা হচ্ছে। অবশ্যই এটা ভুল কাজ। কোনো বাচ্চার স্কুলে গিয়ে, কোনো বাচ্চা স্কুলে কিছু মেল করা বা কোনো বাচ্চা স্কুলে গিয়ে তার মা কী করছে, বাবা কী করছে এটা নিয়ে বলা, তার মায়ের দোষের জন্য তার বাচ্চাকে শাস্তি দেওয়া নেভার এবার কখনোই উচিত নয়। সে হার্টের ছেলের বেলাও আমি তাই কথা বলেছি, এনার মেয়ের ক্ষেত্রেও আমি তাই কথাই বলবো, সমস্ত বাচ্চার ক্ষেত্রেই বলবো যে মা বাবার প্রবলেমের জন্য সেইগুলো কোনো বাচ্চার উপর তার এফেক্ট পড়াটা দিস ইজ ভেরি ব্যাড। যেই করে সেই অন্যায় করে, অবশ্যই করেছে। কিন্তু এই মায়ের কালাকার্তুসগুলো মানতে হবে। যেই মা কনসার্নই নয় তার মেয়ের প্রতি, তার বক্তব্য না আমার মেয়েকে যদি রাস্ট্রিকেট করেও দেয় আমার অসুবিধা নেই, কিন্তু আমি জার্নি ম্যাডামকে ছাড়বো না। কেন? কেন?
আর এই অফিসার ম্যাডাম যিনি কিনা জার্নি ম্যাডামের সঙ্গে উনি মিশেছেন বলে এত বড় স্টেপ নিয়েছিল, তো তিনিই তো আজকে জার্নি ম্যাডামের সঙ্গে মিশছেন। কেন মিশছেন? জার্নি ম্যাডাম তো পাল্টে যায়নি, যা ছিল তাই আছেন। হ্যাঁ, তার ক্রিয়েটিভিটি পাল্টে গেছে, তিনি আর কন্ট্রোভার্সি করেন না, এটা ঠিক, কিন্তু মানুষটা অ্যাজ এ হিউম্যান বিং তো তাই আছে। তাহলে সেদিনও যা ছিল আজকেরও তাই আছে, তাহলে এরকম একটা জায়গা তৈরি করা হলো কেন? দিস ইজ ভেরি ব্যাড। ঠিক আছে, এইবার তারপরে যেটা হলো যে গ্রুপ পাল্টে গেল, জার্নি ম্যাডামের দিকে কিছু লোক চলে গেল, মানে যারা তাকে নিয়ে নেগেটিভ করতো তারা পজিটিভ হয়ে গেল, আর যারা পজিটিভ করতো তারা ওনাকে ছেড়ে চলে গেলেন। এরকম হলো, ম্যাডাম গ্রুপ তো পাল্টায়, কারণ এখানে তো সবাই দোগলা। গ্রুপ তো পাল্টায়, ব্যাস আবার শুরু হলো কিছুদিন কচকচানি। কিন্তু এদিকে যারা নেগেটিভ ভিডিও করতো পজিটিভ হয়ে গেল, তারা কিন্তু আর ভিডিও করলো না। স্বভাবতই জার্নি ম্যাডামকে নিয়ে কন্ট্রোভার্সিটা এন্ড হয়ে গেল। ঠিক আছে, এই তরফে যারা নেগেটিভ করতো অথচ পজিটিভ হয়ে গেল, কিন্তু যারা পজিটিভ করতো তারা নেগেটিভ হয়ে গেল, তারা কিন্তু জার্নি ম্যাডামকে ভুলতে পারলো না। তারা প্রতিদিন প্রতি মুহূর্ত জার্নি ম্যাডামকে খাবলেই যাচ্ছে, খাবলেই যাচ্ছে, খাবলেই যাচ্ছে, খাবলেই যাচ্ছে। আর তার মধ্যে ওই ইনস্ট্রাক্টর ম্যাডাম ছিলেন, ঠিক আছে, এখনও আছেন। তো এইভাবে গ্রুপ পাল্টাতে শুরু করলো। জার্নি ম্যাডাম আবার অনেকের সঙ্গে বন্ধুত্ব করে নিল, তারা অনেক গিফট ফিফট দিল, ঘুরতে নিয়ে গেল, খাওয়াতে নিয়ে গেল, বেড়াতে নিয়ে গেল, এরকম হলো। তো জার্নি ম্যাডাম বন্ধুত্ব করলো সবার সাথে, কিন্তু ওই আবার ওখানে ইনস্ট্রাক্টর দরকার, এভাবে আমি ইনস্ট্রাক্ট করব, ওভাবে আমি ইনস্ট্রাক্ট করব, এই করতে গিয়ে মানে ওষ্ঠাঘাত হয়ে গেল জার্নি ম্যাডাম। তো জার্নি ম্যাডাম পুরো নিজেকে গুটিয়ে নিয়ে কন্ট্রোভার্সি ছেড়ে নিজের মতো করে ভিডিও দেয়, এবং জার্নি ম্যাডামের চ্যানেল কিন্তু ফল ডাউন করলো। আমি কিন্তু বহু আগে ওনাকে বলেছিলাম যে তোমার চ্যানেলটা নিভতে চলেছে, প্লিজ এগুলো বাদ দিয়ে করো, কিছু করো যাতে কন্ট্রোভার্সিটা অন্য জায়গা থেকে হয়, তুমি ভালো করে কন্টেন্ট দাও। শোনেনি আমার কথা, তো যাই হোক, সেটা পরের ইস্যু। এইবার আজকের এই যে ইনস্ট্রাক্টর ম্যাডাম, যিনি কিনা এসে মেডেল দেখিয়ে বাচ্চাকে নিয়ে বসে মেয়ের কথা বলে সিম্প্যাথি কার্ডটা খেলে গেল, সত্যি কি তিনি সিম্প্যাথি পাওয়ার যোগ্য? অবশ্যই তার বাচ্চা সিম্প্যাথি পাওয়ার যোগ্য, এবং অবশ্যই তার বাচ্চার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু অতীতে উনি কতটা কালা কার্তুজ করে রেখেছে সেগুলো কি আপনারা জানেন? কতটা ঘৃণ্য অপরাধ তিনি করে রেখেছেন সেটাগুলো আপনারা জানেন? কিভাবে লোককে উস্কাতো সেটা কি আপনারা জানেন? কারোর বাবাকে নিয়ে কি কথা বলেছে আপনারা জানেন? কারোর বাবার সাথে কারোর মেয়েকে শুইয়ে দিয়েছে সেটা কি আপনারা জানেন? কারোর ভাই বোনের সম্পর্ক নিয়ে খিল্লি করেছে সেটা কি আপনারা জানেন? যার বেড ছাড়া কোনো কথা নেই সেটা কি আপনারা জানেন? একতরফা কেন বিচার করতে বসেছেন? কতটা জানেন? একটা দুম করে ছক্কা মেরে দিয়ে গেল মানে সে খুব বড় প্লেয়ার, তা কিন্তু প্রমাণ হয় না। আর সব দোষ একটা অফিসার ম্যাডামের, তাও কিন্তু প্রমাণ হয় না। অবশ্যই আমি আবারও বলছি, এই বাচ্চার ব্যাপারটাই অবশ্যই ভুল ছিল, তার জন্যই সাফার করছে, কারণ এতটা রিভেঞ্জফুল হয়ে একটা বাচ্চার কেরিয়ার নষ্ট করার রাইট কারণ নেই। কিন্তু এই ম্যাডাম বহু কালো কার্তুজ করে রেখেছে, বহু, সবার সাথে সবার সব জায়গায় গিয়ে কমেন্ট করে করে প্রচুর নোংরা নোংরা কথা বলে লাইভে উঠে এখানে উঠে সেখানে উঠে প্রচুর করে রেখেছে, সবাইকে মেন্টাল ট্রাভেল দিয়েছে। ভুলে গেলে তো হবে না, ভুলে গেলে তো হবে না, না মানে যারা জানে তারা আমার সঙ্গে নিশ্চয়ই সহমত হবে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে এখানে আরও একটা ক্যারেক্টার ছিল, একটা বাচ্চা ছেলে যিনি যে ইয়েলে পড়তো, অবশ্যই তারও কন্ট্রোভার্সি জোনে এসে একটা ভিউয়ার্স হয়ে এরকম করা উচিত হয়নি। প্রচুর ফেক আইডি বানাতো, প্রচুর এর লাইভে ওর লাইভে গিয়ে উত্তেজনাপূর্ণ কথা বলতো, এবং পরে জার্নি ম্যাডামের সঙ্গে প্রথমে ছিল, পরে তার অ্যান্টি হয়ে গিয়ে প্রচুর বাজে বাজে কাজ করেছে, জার্নি ম্যাডামকে নিয়ে করেছে, বাজে কথা বলে লাভ নেই। কিন্তু আমরা তার লাইভে যেতাম, কিন্তু তার লাইভে এইগুলো নিয়ে যে প্রচুর মস্তি করতাম তা কিন্তু নয়। আমি তো খুব কমই গেছি, মস্তি করতাম তা কিন্তু নয়। কিন্তু এই ছেলেটিকে জব্দ করার জন্য জার্নি ম্যাডাম আর আমাদের ওই যে ঘরসংসার ম্যাডাম, এরা দুজন তার পুরনো স্কুলে চলে গিয়েছিল। সেখান থেকে তার বাবার ফোন নাম্বার, তার বাবার নাম জোগাড় করে তার বাবার ক্লিনিকে চলে গিয়ে সেখানে গিয়ে ঝামেলা করে এসেছিল, বোঝাতে গেছিল যে ছেলেকে শান্ত করো।
দেখো আমাদের বাড়িতেই 20, 21, 22 বছরের ছেলে আছে, সে যদি বাইরে কোথাও পড়তে যায়, তাকে বাবা মা ওইভাবে কন্ট্রোল করতে পারে? তাহলে বাবা মার প্রেস্টিজ ইস্যু হ্যাম্পার করা, মানে প্রেস্টিজ হ্যাম্পার করা হয়েছে, বাবার কাছে চলে যাওয়া। তাহলে এই যে যাতায়াত, এই যে বাবার কাছে যাওয়া, মায়ের কাছে যাওয়া, হ্যাঁ, কারোর ক্লিনিকে পৌঁছে যায়, এগুলো কে করেছে? এই ইনস্ট্রাক্টর ম্যাডাম। তিনি বলেছেন যে যাও তোমরা, সমস্ত কিছু সে জোগাড় করে এনে দিয়েছে, দিতে এরা গেছে। তাহলে অন্যায় সে করেনি? করেনি? তা অন্যায় অবশ্যই করেছে। কেন যাবে? কি না, ওকে থামানো যাচ্ছিল না। ওর বাবার কাছে গিয়েও কিন্তু সে থামেনি। তার যখন মনে হয়েছে সে তখন থেমেছে, তার বাবা কিন্তু তাকে থামাতে পারেনি। তা সে যা করার সে তাই করতো। হ্যাঁ, তারপরে তার মনে হয়েছে তার পড়াশোনার দিকে সে মন্তব্য রাখতে, মানে পড়াশোনার দিকে সে তার মনটা ঘুরিয়েছে, তাই সে ছেড়ে দিয়েছে। কালকের একজনের লাইভে গিয়ে দেখলাম একটি ছেলে কমেন্ট করছে, বলছে যে না, সে এখন ওখানে ইন্টার্নশিপ করছে, ওখানেই আছে ইউএসএতে, উনি ছেলেটি ওখানেই থাকতো। তাহলে এর ভবিষ্যৎ নিয়ে অনেক নাড়াঘাটা হয়েছে, এবং এর পার্সোনাল কথা নিয়েও অনেক কিছু বলা হয়েছে। এর দাদাকে বলা হয়েছে, এর বাবাকে বলা হয়েছে, এর মাকে বলা হয়েছে, তাদেরকে প্রচুর হ্যারাস করা হয়েছে, এবং জান্নি ম্যাডাম খোদ এর বাবাকে প্রচুর হ্যারাস করেছে, অনেকেই করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আজকে সবাই সতী হয়ে বসে থাকলে তো হবে না। ইচ অ্যান্ড এভরি পার্সন এইখানে অন্যায় করেছে, এই জায়গাটা পুরো হেজিয়ে দিয়েছে, আর এখন গিয়ে সবাই একজনকে ধরছে। এইখানে আমার আপত্তি। দোস্ত সবাই করেছে, তবে এই অফিসার ম্যাডামের একটা ব্ল্যান্ডার মিস্টেক আছে, সেটা হচ্ছে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে কন্টেন্ট করেছে, ও তাদেরকে উত্তর দিয়েছে, উত্তর করেছে, বলেছে, মানে তারা বলেছে, এও বলেছে। হ্যাঁ, তারা পার্সোনাল অ্যাটাক করেছে, এ হয়তো পার্সোনাল অ্যাটাক করেনি, করেছে, করার পর আবার কেস করতে গেছে। ভাই, ভিডিওতে কিছু বলে নিয়েছো, আবার তুমি গিয়ে কেস করতে যাচ্ছ, মানেটা কি? দুটোর একটা হবে, নয় তোমাকে সাইলেন্টলি চুপ করে থাকতে হবে, কেস করা নিয়ে করো, আর নয় ভাই তুমি ভিডিও করো। দুটো কী করে হবে? তুমি ভিডিও করবে আবার কেসও করবে, তাই হয়? তাই কি কখনো হয়? সবাইকে তুমি তার মানে কি বলবো, তাকে উপযুক্ত শাস্তি দেবে? তুমি অনেক ধরনের তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে রেখেছো, তো সেগুলো হ্যাঁ তুমি প্রাইভেট করেছো, কিন্তু তুমিও তো করেছো। তারা 100টা করেছো, তুমিও 10টা করেছো। তাহলে তুমি যখন করেছো আর তুমি শাস্তি দেওয়ার জায়গাতে নেই, এইটাও বোঝেনি। আর প্রকৃত অর্থে আমি আরও একটা জিনিস বলি, যদি কেসু করতে হয়, কেসু, তাহলে কারণ ধন্যা ধরে কেন কেউ এসে বলল আমি এখন কেসের ব্যাপারটা সলভ করে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে তার কাছে লেজ উঠিয়ে গেলাম কেন? আমি একটা শিক্ষিত মানুষ, আমি একটা লয়ার হায়ার করব, লয়ার, তারপরে প্রশাসনের কাছে যাব, তারা আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দেবে আমি সেই অনুযায়ী চলবো। কেন আমি কারোর ধামা ধরে বসে থাকবো? সে আমাকে সমস্ত জাস্টিস পাইয়ে দেবে। কে ভাই এখানে কারোর জাস্টিস পাইয়ে দেয়? সবাই তো স্বতন্ত্র, যে যার নিজের কাজ নিজে করে। এই জায়গায় ব্লান্ডার মিস্টেক হয়েছে, এবং আমি মনে করি না কারোর সঙ্গে ইনভলভ হওয়ার জন্যে বা কারোর কাছ থেকে জাস্টিস পাওয়ানোর জন্য কাউকে দিয়ে তার গ্রুপে ঢুকতে হয়, এটা আমি মনে করি না। আর গ্রুপে দেখতে হবে আমার কোয়ালিটির লোকজন কজন আছে, কি নেশায়, কি স্বার্থে কোনো গ্রুপে ঢোকা হলো। এবং আজকের দিনে এটা পরিষ্কার যে তুমি তোমার ম্যাচিউরিটির জায়গা থেকে ইম্যাচিওর, যার জন্যে তুমি এমন এমন লোকের সঙ্গে গ্রুপিজমে জড়িয়ে পড়েছিলে, গ্রুপের মধ্যে যেখানে কিছু লুজটক করেছিলে, কিছু কারোর সম্বন্ধে বলেছিলে, সেইগুলোই এখন বাজারে কন্টেন্ট। ভাবতে পারছো নিজের গত তুমি কিরমভাবে নিজে খুদেছিলে, নিজের ইমেজ কিভাবে নষ্ট করছো, কিভাবে ম্যালাইন করছে তারা দিনের পর দিন পুরো ইউটিউব জুড়ে? ভাবতে পারছো? আমি জানি তুমি এখন ভাবার টাইমে নেই, তোমার মনে হবে আমি এখন জ্ঞান দিতে বসেছি, জ্ঞানদা, কিন্তু আমি জ্ঞান দিতে বসিনি, আমি রিয়েল ফ্যাক্ট বলতে বসেছি। কখনো যদি সময় পাও, সুস্থ মস্তিষ্কে থাকো, ডেফিনেটলি চিন্তা করবে যে ভুল মানুষের সঙ্গ একটা মানুষকে কীভাবে ডিস্ট্রয় করে, তার উদাহরণ তুমি হয়ে গেলে। ভুল মানুষের সঙ্গ, আমাদের বড়রা কিন্তু আমাদের বলে যে সঙ্গ দোষ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। কথাটা এমনি এমনি আসেনি, তাই সঙ্গ সবসময় ঠিকঠাক বাঁচতে হয়, নাহলে একা থাকো। ভুলভাল সঙ্গে মিশে তাদের সঙ্গে একেবারে ঘুল মিলাকে গিয়ে নিজের পার্সোনাল জিনিস ওপেন করে তার পার্সোনাল জিনিস শুনে কি লাভ? প্রাইভেসি মেনটেন করতে শিখতে হবে।
সেটা না করতে পারলে তুমি জীবনে অ্যাচিভ করতে পারবে না। প্রবলেম সবার লাইফে থাকে, প্রাইভেসি মেনটেন করতে জানতে হয় নিজের সম্বন্ধে, আর তার জন্যই ভুলগুলো হয়েছে। তো যাই হোক, আমি আর এই ভিডিওটা বড় করব না, প্রচুর বড় একটা ভিডিও হয়ে গেল। আমার মেন মুদ্রা কথা হচ্ছে, সাইকো সাইকো করে চিল্লে কোনো লাভ নেই। এই কন্ট্রোভার্সি জোনে বহু মানুষ সাইকোলজিক্যাল ইস্যুতে ভোগে, তাদের মধ্যে ইনস্ট্রাকশন দেয়ার মেন্টালিটি থাকে, বসিং মেন্টালিটি থাকে, তারা গ্রুপিজম করে, সেখানে কনস্পিরেসি করে, বহু 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 উদাহরণ রয়েছে। তাহলে কোনো একজন পার্টিকুলারলি ট্রিগার হওয়ার কোনো জায়গা নেই। তো এটাই বলার ছিল। তো তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।